আজকে আরও একটা জিনিস শিখব, যাকে বলা হয় বস্তুগত বিবর্তন, মেটেরিয়াল অবভার্সন। তো এটা কি না, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যেখানে বিবর্তন করা হয় তাকে বলা হয় বস্তুগত বিবর্তন। বাস্তব অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই বিবর্তনটা করা সম্ভব নয়। তো ব্যাপারটা কি না, এর সংজ্ঞাটা একবার জেনে নিই, যে বিবর্তনে গুণ ও পরিমাণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসাবে এবং আশ্রয়বাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদকে সিদ্ধান্তের বিদেহ পদ রূপে গ্রহণ করা হয়, সেই বিবর্তনকে বলা হয় বস্তুগত বিবর্তন। তার মানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদের বিপরীত পদ বা বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হিসেবে গ্রহণ করতে হবে, আশ্রয়বাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদ সিদ্ধান্তের বিদেহ পদ হিসেবে গ্রহণ করতে হবে, আর গুণ ও পরিমাণ একই থাকবে। ঠিক আছে, এই যে বস্তুগত বিবর্তনের কথা কিন্তু বলেছেন আমাদের তর্কবিজ্ঞানী বেইন। এই বেইন কিন্তু এই সম্পর্কে বলেছেন। তো এই বস্তুগত বিবর্তনের প্রবর্তক হলেন বেইন। দেখো এখানে একটু বলে দেওয়া হয়েছে যে এই অনুমানের ভিত্তি হলো বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই ধরনের বিবর্তন করা সম্ভব নয়। যেমন আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো সত্য হয় সুন্দর। এখানে কিন্তু মনে রাখতে হবে যে এ বচনের সাইন বা এই আই ও বচনের সাইন দেওয়া বা এরকম ধরনের মানে নিয়মকানুন দরকার নেই, সকল কোনো 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 এসব লেখার দরকার নেই, মানে বেইন সেভাবেই বলেছেন আর কি। তো আশ্রবাক্য এবং সিদ্ধান্ত এভাবে আমরা দেখব। তো আশ্রবাক্য হিসেবে দেখেছি যে সত্য হয় সুন্দর, সিদ্ধান্ত হিসেবে বলছে মিথ্যা হয় কুৎসিত। দেখো বিবর্তন যদি অরিজিনালি হতো তাহলে কি করা উচিত ছিল, সত্য সত্যই থাকা উচিত ছিল, কারণ উদ্দেশ্যপদ, আশ্রবাক্য উদ্দেশ্যপদ, সিদ্ধান্তের উদ্দেশ্যপদ একই থাকার কথা। এখানে দেখো মিথ্যা হয়ে গেছে, তাহলে সত্য এটা মিথ্যা, বিপরীত পদ হয়ে গেছে। আবার সুন্দর, সুন্দরের এটা হচ্ছে আবার বিপরীত পদ হয়ে গেছে কুৎসিত। তাহলে সত্য সুন্দর, অতএব মিথ্যা হয় কুৎসিত। এখানে দেখো সুখ হয় আনন্দের, সিদ্ধান্ত হয়েছে দুঃখ হয় কষ্টের। তাহলে সুখের বিপরীত পদ দুঃখ, আনন্দের বিপরীত পদ কষ্ট, এখানে দুটোই বিপরীত পদ হয়েছে। আবার দেখো উত্থান হয় আলোময়, পতন হয় অন্ধকারময়, এখানেও তাই, দুটোই কিন্তু বিপরীত পদ হয়েছে। আবার বলা যায় আলো হয় সুখদায়ক, অন্ধকার হয় দুঃখদায়ক, এখানেও তাই, দেখো বিপরীত পদ হয়েছে। সততা হয় উৎকৃষ্ট পন্থা, অসততা হয় নিকৃষ্ট পন্থা, এইখানে দেখো সততার জায়গায় অসততা হয়েছে, তাহলে অসততা কিন্তু এটা বিরুদ্ধ পদ, কিন্তু এইখানে আবার বিদেহ পদের বিপরীত পদ হয়েছে নিকৃষ্ট পন্থা। জ্ঞান হয় আশীর্বাদ, অজ্ঞান, এখানেও দেখো অজ্ঞানটা আবার বিরুদ্ধ পদ, অজ্ঞান হয় অভিশাপ, অভিশাপটা আশীর্বাদের আবার বিপরীত পদ। তেমনি দেখো সততা হলো ধর্মের পথ, আবার দেখো এখানে বলা হয়েছে অসততা, অসততা মানে সততার বিরুদ্ধ পদ অসততা। আবার ধর্মের পথ, ধর্মের বিরুদ্ধ পদ আবার অধর্মের পথ। তাহলে বুঝতে পারছো, কখনো বিপরীত পদ হচ্ছে, কখনো বিরুদ্ধ পদ হচ্ছে। আবার আরও উদাহরণ দেখো, জ্ঞানী ব্যক্তি হয় সুখী, এখানে দেখো অজ্ঞানী ব্যক্তি হয় অসুখী। হ্যাঁ, এখানেও তাই বিরুদ্ধ পদ হয়েছে, দুটোই বিরুদ্ধ পদ। যুদ্ধ হয় অমঙ্গলজনক, শান্তি হয় মঙ্গলজনক। দেখো যুদ্ধের বিপরীত পদ শান্তি, কিন্তু বিরুদ্ধ পদে অমঙ্গলজনক আছে, তার বিরুদ্ধ পদ আবার মঙ্গলজনক। বুঝতে পেরেছো? এবারে তোমাদেরকে আমি একটা দিচ্ছি, গ্রীষ্ম হয় কষ্টদায়ক। এই গ্রীষ্ম হয় কষ্টদায়ককে আমরা বিভিন্নভাবে আমরা সিদ্ধান্ত করতে পারি। তো কে কতগুলো সিদ্ধান্ত করতে পারো একটু করে আমাকে জানাও, আর যদি কোনো অসুবিধা হয় বিষয়টা আমাকে বলো।
আমি তোমাদের আনন্দ স্যার বলছি। আমরা বস্তুগত বিবর্তন শিখলাম। বস্তুগত বিবর্তনকে যদি বিচার করতে দেয় তাহলে কেমন হবে সেটা একটু দেখে নিই। এরকম দেওয়া থাকবে পরীক্ষায় যে বিচার করো, দেখো তোমরা দেখতে পাচ্ছ, যুদ্ধ দুঃখদায়ক, সুতরাং শান্তি সুখদায়ক। তো এইটুকু থাকবে, তোমাকে পরীক্ষার সময় করতে হবে, এরকম যুক্তি বাক্য বলে লিখতে হবে, লিখতে হবে। এখানে দেখো সুতরাং বলে যেটা আছে নিশ্চয়ই সেটা সিদ্ধান্ত হবে, তাই যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত লিখে নিতে হবে। সিদ্ধান্তের আগে এই চিহ্নটা দিতে হবে, দিয়ে যে এখানে সুতরাং বলা হয়েছে যে শান্তি সুখদায়ক, তো সিদ্ধান্তটা আগে লিখে নিতে হবে, শান্তি হয় সুখদায়ক। তারপরে যুক্তি বাক্য লিখতে হবে, যুদ্ধ হয় দুঃখদায়ক। এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে, বিচার করতে হবে। তো দেখো ব্যাখ্যাটা দেখো। আলোচ্য যুক্তিটি অবৈধ। কেন না যুক্তিটি বস্তুগত বিবর্তনজনিত দোষে দুষ্ট। কেন বস্তুগত বিবর্তনজনিত দোষে দুষ্ট? কারণ এখানে প্রকৃত বিবর্তনের সমস্ত নিয়মকে যথাযথভাবে মেনে চলা হয়নি। যথাযথভাবে মেনে চলা হয়নি। কেন বলো তো মেনে চলা হয়নি? দেখো, প্রকৃত বিবর্তনে আমরা জানি আশ্রবাক্যের উদ্দেশ্য পদ এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই বা সমান বা সেম হয়। কিন্তু এখানে দেখো, আশ্রবাক্যের উদ্দেশ্য পদ যুদ্ধ, তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পদে যুদ্ধ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে শান্তি হয়েছে, তাহলে একে অপরের বিপরীত পদ। দ্বিতীয় নিয়ম অনুযায়ী দেখো, আশ্রবাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদটা সিদ্ধান্তের বিদেহ পদ হওয়া উচিত, কিন্তু এখানে আশ্রয়বাক্যের বিদেহ পদ হচ্ছে দুঃখদায়ক। তাহলে প্রকৃতি বিবর্তনের নিয়ম যদি মেনে চলতে হতো তাহলে এই সিদ্ধান্তের বিদেহ পদ কী হওয়া উচিত ছিল? বিদেহ পদ হওয়া উচিত ছিল অড্যাশ দুঃখদায়ক। কিন্তু এখানে কি আছে? এখানে আছে সুখদায়ক, অর্থাৎ আশ্রয়বাক্যের বিদেহ পদের বিপরীত পদটা কিন্তু এখানে বিদেহ পদ হয়েছে। আর কি হয়েছে? প্রকৃত বিবর্তনে গুণের দেখো পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এখানে গুণ সেম হয়েছে, একই আছে, হয় ছিল হয়ই হয়েছে। আর কি? দেখো, বাস্তব অভিজ্ঞতার সাহায্যে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যুদ্ধের বিপরীত পদ শান্তি তুমি যদি না জানতে তাহলে তুমি করতে পারতে না। দুঃখদায়কের বিপরীত পদ যদি সুখদায়ক তুমি না জানতে তাহলে তুমি কাজটা লিখতে পারতে না, শব্দটা। অতএব এখানে কিন্তু বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গঠন করা হয়েছে। তো যিনি প্রবর্তক এই বস্তুত বিবর্তনের, তিনিও কিন্তু মেনে নিয়েছেন যে এটা প্রকৃতি বিবর্তন নয়। তো এই বিষয়টাই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, তো এখানে দেখো বলা হয়েছে যে সমস্ত নিয়ম মেনে চলা হয়নি। এবারে কোথায় কোথায় নিয়ম মেনে চলা হয়নি সেখানে এটা ব্যাখ্যা করা হয়েছে। যে 1 নম্বর কি, আমি একটু আগে যেটা বললাম, প্রকৃতি বিবর্তনে 1 নম্বর নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্যপদ অভিন্ন হয়, কিন্তু এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যপদ একে অপরের বিপরীত পদ, এই যে যুদ্ধ আর শান্তি, তাই যার নিয়ম বিরুদ্ধ। দ্বিতীয় কোথায় ভুল হয়েছে না, প্রকৃতি বিবর্তনের ক্ষেত্রে প্রকৃতি বিবর্তনের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কী আছে না, আশ্রয় বাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিদেহ পদ হবে, কিন্তু আলোচ্য যুক্তিটিতে কী আছে না, আশ্রয় বাক্যে বিদেহ পদের বিপরীত পদ সিদ্ধান্তের তোমার বিদেহ পদ হয়েছে। তার মানে দুঃখদায়কের বিপরীত পদ সুখদায়ক, সেটা বিপরীত পদ হয়েছে, যার নিয়ম বিরুদ্ধতা। হওয়া উচিত ছিল বিরুদ্ধ পদ, হয়েছে বিপরীত পদ। আর কোথায় ভুল হয়েছে 3 নম্বরে? দেখো, প্রকৃত বিবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়, কিন্তু এখানে কি হয়েছে না, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন আছে, যা নিয়ম বিরুদ্ধ। 4 নম্বরে যে প্রকৃত বিবর্তনে বাস্তবিকতার কোনো প্রয়োজন হয় না বা মূল্য নেই, অথচ এইখানে কিন্তু বাস্তবিকতার সাহায্যে সিদ্ধান্ত গঠন করা হয়েছে, যার নিয়ম বিরুদ্ধ। তাছাড়া কি, একটু আগে বলছিলাম যে বস্তুগত বিবর্তনের প্রবর্তক বেইন নিজেও স্বীকার করেছেন যে এই প্রকারের বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা চলে না। অতএব আলোচ্য যুক্তিটি উপরিউক্ত দোষে দুষ্ট হওয়ার অবৈধ বলে বিবেচিত। তোমাকে বলেছে যুক্তি বৈধ বিচার করো, তাই আমরা লাস্টে বলে দিলাম যেটা অবৈধ। দেখো, অসুবিধা হলে আমাকে বলো আবার।
দেখো আমরা আবার একটা বিচার করে দেখি যে পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর, সুতরাং অপরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর। তো এটাকে বিচার করতে গেলে কী করতে হবে? প্রথমে যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে ঠিকঠাক জায়গায় লিখতে হবে, সুতরাংগুলো যেটা আছে সেটা সিদ্ধান্ত হবে অবশ্যই। তাহলে অপরিচ্ছন্নতা হয় অস্বাস্থ্যকর, এটা সিদ্ধান্ত, আর যুক্তিবাক্য হবে পরিচ্ছন্নতা হয় স্বাস্থ্যকর, সেটাই আমরা লিখে নিয়েছি। এবার এই বিষয়টা দেখো, আগের ব্যাখ্যার সঙ্গে এই ব্যাখ্যার একটু পার্থক্য থাকবে। কেন? দেখো, আগে যেটা আমরা দেখেছিলাম সেখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্যপদ আর সিদ্ধান্তের উদ্দেশ্যপদ বিপরীত পদ ছিল, এখানে দেখো বিরুদ্ধ পদ হয়েছে। হ্যাঁ, তাহলে সেইভাবেই কিন্তু ব্যাখ্যাটা লিখতে হবে। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে আলোচ্য যুক্তিটি অবৈধ, যুক্তিটি বস্তুগত বিবর্তনজনিত দোষে দুষ্ট, কারণ এখানে প্রকৃত বিবর্তনের সমস্ত নিয়ম যথাযথভাবে মেনে চলা হয়নি। যেমন কি কি হয়েছে, কোথায় অমান্য করা হয়েছে নিয়মকে? দেখো, 1 নম্বর, প্রকৃত বিবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্যপদ অভিন্ন হয়, কিন্তু এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্যপদ একে অপরের বিরুদ্ধ পদ। তাহলে প্রকৃত বিবর্তনে তো বিরুদ্ধ পদ হওয়ার কথা বলা হয়নি, অভিন্ন হতে বলা হয়েছে, কিন্তু এখানে একে অপরের বিরুদ্ধ পদ হয়েছে, যার নিয়ম বিরুদ্ধ। দ্বিতীয় কোথায় ভুল হয়েছে না, প্রকৃত বিবর্তনে তৃতীয় নিয়ম অনুযায়ী কী হয়েছে, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়, কিন্তু এখানে দেখো আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণ অভিন্ন হয়েছে। দেখো এখানে বিদেহের কথা আমরা বললাম না কেন? বিদেহের যে নিয়ম, বিবর্তনের প্রকৃত বিবর্তনের যে দ্বিতীয় নিয়ম, যে আশ্রয়বাক্যে বিদেহ পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা মেনে চলেছে, সেই জন্য এই বিষয়ে আমরা বললাম না। দেখো, স্বাস্থ্যকর অবস্থা, এটাকে অস্বাস্থ্যকর অবস্থা, তাহলে ওটা যোগ হয়েছে, তেমন বিরুদ্ধ পদ হয়েছে, অতএব এখানে ভুল হয়নি, তাই জন্য দ্বিতীয় নিয়মটা এখানে বললাম না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে 3 নম্বর কোথায় ভুল হয়েছে না, প্রকৃত বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই, অথচ দেখো আলোচিত যুক্তিটিতে বাস্তব অভিজ্ঞতার সাহায্যেই সিদ্ধান্ত গঠন করা হয়েছে, যার নিয়ম বিরুদ্ধ। অতএব উপযুক্ত দোষে দুষ্ট হওয়ায় আলোচিত যুক্তিটি অবৈধ বলে বিবেচিত। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছি। এরকমভাবে বিভিন্ন বস্তু বিবর্তনে যদি বিচার করতে দেয়, তোমাকে কিন্তু ব্যাপারটা বিচার করতে হবে ভালো করে বুঝে সুঝে, ঠিক আছে? কোথায় ভুল হয়েছে শুধু সেইটুকু আলোচনা করতে হবে, তার বাইরে নয়, ঠিক আছে? দেখো, একটা প্রশ্ন আসতে পারে, অমাধ্য অনুমান কি প্রকৃত অনুমান? অর্থাৎ কিছু যুক্তিবিজ্ঞানীর সন্দেহ হয় যে প্রকৃত অনুমান নাও হতে পারে অমাধ্য অনুমান। তার যুক্তি হিসাবে তারা বলেন যে অমাধ্য অনুমানে সাধারণত একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে তোমার নূতনত্ব থাকে না এখানে কোনো, সেই জন্যে এটাকে অনুমান বলা যাবে না। কারণ প্রকৃত অনুমান যদি হতে হয়, তাহলে অনুমান মানে কি? অনুমান মানে আমরা জানি যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়ার যে মানসিক পদ্ধতি, তাকে বলা হয় অনুমান, এবং সেটাকে যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। তাহলে পরে এই অনুমানের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা কি নূতন কোনো সত্যের সন্ধান দিচ্ছে বা নূতন তথ্যের সন্ধান দিচ্ছে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। এখন এই নিয়ে যুক্তিবিজ্ঞানীদের বিভিন্ন রকম তর্ক বিতর্ক বা বিভিন্ন রকম তোমার মতপার্থক্য আছে আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে এইখানে দেখুন, ওটার মধ্যে বলা হয়েছে যে অবরোহ অনুমানে একটিমাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই অবরোহ অনুমানকে অমাধ্য অনুমান বলে। যেমন উদাহরণ দিয়ে বলা হয়েছে যে সকল মানুষের মরণশীল জীব, সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে কোনো মানুষ নয় অমর বা মরণশীল জীব, কারণ এখানে দেখো বিবর্তন করা হয়েছে। এখানে মরণশীল জীব না, অপশান দেখো, এখানে অমরণশীল হবে, এটা ঠিক করে নাও, অমরণশীল জীব মানে যুক্তিবাক্য হলো সকল মানুষের মরণশীল জীব, আর সিদ্ধান্ত হবে কোনো মানুষ নয় অমর বা অমরণশীল জীব, এর বিবর্তন। হ্যাঁ, কোনো তর্কবিদ যেমন মিল, বেইন, এদের মতে প্রকৃত অনুমানের লক্ষণ হলো সিদ্ধান্তের নূতনত্ব, মানে নূতন কিছু তথ্য দেয়া হবে। এই নূতনত্ব অমাধ্য অনুমানে পাওয়া যায় না, তাই অমাধ্য অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না, এদের যুক্তি, মানে মিল আর বেইনের যুক্তি। কিন্তু উপরিউক্ত উদাহরণে সিদ্ধান্তে নূতন কিছুই বলা হয়নি, ভাষা বদল করে, তাদের বক্তব্য হচ্ছে ভাষা বদল করে যুক্তি বাক্যের পুনরাবৃত্তি করা হয়েছে মাত্র, কিন্তু এই অভিযোগ সঠিক নয়। কেন এই অভিযোগ সঠিক নয়? কেন? দেখো, বলছে যে সকল অমাধ্য অনুমানেই যে সিদ্ধান্তটি যুক্তিবাক্যের নিছক পুনরাবৃত্তি, তা কিন্তু নয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে, দেখো, যে সকল ধনী ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি, আর তাকে সিদ্ধান্ত করা হয়েছে কোনো শিক্ষিত ব্যক্তি হয় ধনী ব্যক্তি, তোমরা বুঝতেই পারছো, এটা আবর্তন করা হয়েছে।
এখানে দেখো সিদ্ধান্তকে যুক্তিবাক্যের পুনরাবৃত্তি বলা যায় না, কারণ এখানে যুক্তিবাক্য কী আছে না, সকল ধনী ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি। তা সকল ধনী ব্যক্তি কি শিক্ষিত ব্যক্তি? তোমার বাস্তব দৃষ্টিতে কি মনে হয়, বাস্তবের জগতে কি মনে হয়? সকল ধনী ব্যক্তি কি শিক্ষিত ব্যক্তি? তোমার আশেপাশে পাড়ায়, গ্রামে, শহরে, তোমার তোমার দেশে সবাই কি তাই? সকল ধনী ব্যক্তি কি শিক্ষিত ব্যক্তি? আসলে এই বক্তব্যটা কিন্তু মিথ্যা। সকল ধনী ব্যক্তি কিন্তু শিক্ষিত ব্যক্তি নয়। আমি বহু মানুষকে জানি তারা প্রচুর ধনী ব্যক্তি, কিন্তু তারা নামও পর্যন্ত সই করতে পারে না। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বিষয়টা জানো, আমি বিষয়টা বলতে চাইছি না আরও বেশি। যাই হোক, কিন্তু সিদ্ধান্ত বাক্য এখানে দেখো যে কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় ধনী ব্যক্তি। এটা কিন্তু একদম সঠিক যে কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় ধনী ব্যক্তি, মানে যারা শিক্ষিত তারা যে সকলেই ধনী ব্যক্তি হয় এমন কোনো কথা নেই, কিন্তু তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক অবশ্যই ধনী ব্যক্তি। তাহলে এটা সত্য। তাহলে দেখো, যদি আশ্রয় বাক্যের পুনরাবৃত্তিই হয়, তাহলে আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্তও মিথ্যা হওয়া উচিত। কিন্তু এখানে দেখো, আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত কিন্তু সত্য হয়ে গেছে। তাই কোনো কোনো তর্কবিদের মতে অমাধ্য অনুমানের সিদ্ধান্ত যুক্তিবাক্যেই নিহিত থাকে, তাই যুক্তিবাক্যকে জানলেই সিদ্ধান্তকে জানতে পারা যায়। অর্থাৎ এক্ষেত্রে সিদ্ধান্তে নতুন কিছুই থাকে না। কিন্তু এই অভিযোগও কিন্তু সঠিক নয়, কারণ যে কোনো অবরোহ অনুমানের সিদ্ধান্ত যুক্তিবাক্যের মধ্যে নিহিত থাকে। তোমরা আগামী দিনে আরও অনেক যুক্তি আমরা করব অবরোহ যুক্তিতে, সেখানে দেখবে যে যুক্তিবাক্যে যা বলা হয়নি তা কিন্তু সিদ্ধান্তে বলা হয় না। অর্থাৎ সিদ্ধান্তে যা বলা হয়েছে তা কিন্তু যুক্তিবাক্যের মধ্যেই নিহিত মানে প্রচ্ছন্নভাবে থাকে, তার মধ্যে রয়েছে। যেমন কি সর্ষের তেল শস্যের মধ্যে রয়ে গেছে। যে অনেক শস্যকে যদি পেশাই করা হয় তাহলে কিন্তু সর্ষের তেল পাওয়া যায়। হ্যাঁ, তোমার ইট, বালি, পাথরকে যদি পেশাই করা হয় তাহলে কিন্তু সেখান থেকে তেল বার হবে না। তার মানে তেলটা কিন্তু ইট, বালি, পাথরের মধ্যে নিহিত নেই। বুঝতে পেরেছো ব্যাপারটা? তেমনি সিদ্ধান্তটা কিন্তু যুক্তিবাক্যের মধ্যেই নিহিত থাকে, মানে প্রথম থেকে থাকে, প্রচ্ছন্নভাবে থাকে। তারপরে পরে প্রকট হয়, মানে একসঙ্গে হলে পরে প্রকট হয়, আমরা দেখতে পাই যে সেটা সরিষার তেল। এরকম সেই সব ক্ষেত্রেই এরকম যে কার্যটা কারণের মধ্যে নিহিত থাকে সবসময়। তাই এই অভিযোগ কিন্তু সত্য হলে শুধুমাত্র অমাধ্য অনুমান নয়, গোটা অবরোহ যুক্তিবিজ্ঞানকেই তোমার অর্থহীন হয়ে পড়বে বা অর্থহীন বলতে হবে। কিন্তু যুক্তির বৈধতার জন্য অবরোহ যুক্তিবিদ্যা আছে এবং থাকবে। বলছে, এই যে একজন বলেছে যে নেক্সট পার্টটা বলুন, এই যে কিন্তু যুক্তির বৈধতার জন্য অবরোহ যুক্তিবিদ্যা আছে এবং থাকবে, মানে বৈধতা কিভাবে হয়? বৈধতা হচ্ছে তোমার নিয়ম মেনে চললে পরে বৈধ, নিয়ম না মেনে চললে বৈধ নয়। তাহলে এই যে অবরোহ যুক্তিবিদ্যা কিন্তু আকারগত যুক্তিবিদ্যা। এখানে আকার ঠিক আছে নাকি দেখা হয়, তাহলে এটা কিন্তু আছে, থাকবে অবরোহ অনুমানে। কারণ যা নিহিত ছিল অথচ জানা ছিল না, তাকে জানতে পারা জ্ঞানের ক্ষেত্রে অবশ্যই নতুনত্ব। এটা অন্যভাবে বলা হচ্ছে যে যা নিহিত ছিল, কোথায় নিহিত ছিল? আশ্রয় বাক্যে, অথচ জানা ছিল না, তাকে নতুন করে জানছি কোথায়? সিদ্ধান্তে। তাহলে অবশ্যই সেটা নতুনত্ব, এবং এই নতুনত্ব অমাধ্য অনুমান দিতে পারে। সুতরাং অমাধ্য অনুমানকে অনুমান বলে স্বীকার করার কোনো দ্বিধা থাকে না। বুঝতে পেরেছো?